আরোহী দ্রুত পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। মেয়েকে কোলের ওপর বসিয়ে নিয়ে ডিভানে বসে আছে মায়ান। মায়ানের হাতে গিটার, টুংটাং আওয়াজ তুলছে সে। বাবার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে হাততালি দিচ্ছে 3 বছর বয়সী মায়রাত। মায়ানের অথর কোণেও সূক্ষ্ম হাসির রেখা লেগে আছে। আরোহী দূর থেকে বাবা মেয়ের কাণ্ড দেখে। পর মুহূর্তে মুচকি হেসে ওদের কাছে এগিয়ে যায়, মৃদু কণ্ঠে বলে, এখানে আপনাদের দুজনকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। মায়রাত, এই নাও সোনা তোমার নুডলস। এসো মাম্মা, খাইয়ে দিই। না মাম্মাম, এখন খাবো না। বাবাই গান গাইবে, আমি বাব্বাইয়ের গান শুনবো। না সোনা, এক্ষুনি খেতে হবে, নয়তো পরে ভালো লাগবে না। তুমি আগে খেয়ে নাও, তারপর যা ইচ্ছে করো। আমি এখন খাবো না। ও বাবাই, তুমি মাম্মামকে বলো না, আমার খেতে ইচ্ছে করছে না তো। হুম, সোনা, একটু তো খেতেই হবে। মাম্মা কত কষ্ট করে বানিয়েছে তোমার জন্য। আরোহী, তুমি বাটিটা আমায় দাও, আমার প্রিন্সেসকে আমি খাওয়াবো। বাবার হাতে তো প্রিন্সেস ঠিক খাবে, তাই না সোনা? মায়রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল মায়ান। মায়রাত মাথার ছুটি দুটো নাড়িয়ে সম্মতি দিল। বাবা মেয়ের জেদের কাছে হার মানল আরোহী। বাধ্য হয়ে বাটিটা মায়ানের হাতে দিয়ে ঘরে গিয়ে ফ্যানের নিচে বসলো। মায়ান গল্প করতে করতে মেয়েকে খাইয়ে দিতে লাগলো। মায়রা তো হাসি মুখে মায়ানের হাত থেকে খাবার খেয়ে নিল। আকাশে গোল চাঁদ উঠেছে। চাঁদ মামার পাশেই হাজারো তারার মেলা। রাতের পরিবেশটা বেশ সুন্দর। বিছানায় বসে পুতুল নিয়ে খেলা করছে মাইরাত। আরোহী বসে বসে মেয়ের কাণ্ড দেখছে। আপন মনে মাইরাত বারবি ডলের সাথে কথা বলে চলেছে। মেয়ের এহেন কাণ্ড দেখে আরোহী হাসে মৃদু। বকবক করার স্বভাবটা মায়রাত আরোহীর থেকেই পেয়েছে। এই নিয়ে মায়ান তো সারাদিন আরোহীকে বলে ভাঙা রেডিওর ভেমে এই নিয়ে মায়ান তো সারাদিন আরোহীকে বলে ভাঙা রেডিওর মেয়ে ভাঙা রেডিওই হয়েছে। মায়রাত খেলতে খেলতে আরোহীর মুখ পানে তাকিয়ে আধো আধো গলায় বলল, মাম্মাম দেখো, মা পুতুল আর বেবি পুতুলকে সেম ড্রেস পরিয়েছি না? কত সুন্দর লাগছে তাই না, বলো? মুচকি হেসে বলে আরোহী। মায়রা তো খিলখিল করে হাসে। আরোহীর হঠাৎ কিছু মনে পড়ে। চট জলদি সে বসা থেকে দাঁড়িয়ে কাবার্ডের কাছে যায়। কাবার্ড থেকে কালো রঙের একটা শাড়ি বের করে। শাড়িটা মা মেয়ের সেট। কিছুদিন আগে মানহা এটা আরোহীকে গিফট করেছিল। আরোহী শাড়ি দুটো হাতে নেয়। কিছু একটা ভাবতেই আরোহীর অধর কোণে হাসির রেখা দেখা দেয়। রাত্রি 10টা। চাঁদের রূপালী আলোয় শহর ঝলমল করছে। মৃদুমন্দ বাতাস বইছে চারিদিক জুড়ে। নেট প্র্যাকটিস শেষ করে সবে বাড়ি ফিরল মায়ান। শরীরে এখনো ঘাম লেগে রয়েছে। চুল ও কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। মায়ান বেশ ক্লান্ত। ধীর পায়ে এগিয়ে সে ঘরের ভিতর এসে দাঁড়ায়। ঘরের লাইট অফ। কারো সাড়া না পেয়ে মায়ান লাইটের সুইচ অন করতেই চার পরনায় বিস্মিত হয়। মায়ানের সামনে দাঁড়িয়ে আছে আরোহী। আরোহীর কোলে মায়রাত। মা মেয়ে দুজনেই একই রকম সেজেছে। দুজনের গায়েই কালো রঙের শাড়ি, মুখে হালকা সাজ, খোলা চুল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। মায়ান থমকায়। অপলক তাকিয়ে থাকে আরোহী ও মায়রাতের দিকে। ছেলেটার সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গিয়েছে। মায়ানের চোখের পলক পড়ছেই না। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে সে। কিছু সময় এভাবেই কাটলো। মায়ান এখনো নিষ্পলক তাকিয়ে। মায়রাত আর চুপ থাকতে পারল না। মায়ানের দিকে গোল গোল চোখে তাকিয়ে বলে উঠল, বাবাই, এত কি দেখছো? কিছু তো বলো বাবাই। মাম্মাম আর আমাকে কেমন লাগছে বলো বলো। মেয়ের কণ্ঠস্বর শুনে ঘোর কাটে মায়ানের। আরোহীর দিক থেকে দৃষ্টি সরিয়ে মায়ান মায়রাতের দিকে তাকায়। মুচকি হেসে মেয়েকে কোলে নিয়ে মেয়ের গালে চুমু দিয়ে বলে, আমার প্রিন্সেসকে তো খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো, আমার মিষ্টি পরী। মাম্মাম আমাকে সাজিয়ে দিয়েছে জানো। আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমার খুব ঘুম পাচ্ছিল। সরি প্রিন্সেস, প্র্যাকটিস করতে করতে দেরি হয়ে গেল।
মুখটা ছোট করে বলল মায়ান। মায়রাত বাবার কোল থেকে নেমে দাঁড়ালো। পরপর দুবার হাই তুলে বলল, মাম্মাম, আমি দিদানের কাছে গেলাম, আমার খুব ঘুম পাচ্ছে। দিদান বলেছে আমায় গল্প শোনাবে, আমি যাই তাহলে। সোনা, শাড়িটা তো খুলে যাও। পেছন থেকে মায়রাতের উদ্দেশ্যে গলা হাঁকিয়ে কথাটা বলে আরোহী, কিন্তু মায়রাত তা না শুনেই দৌড়ে মেহেরিনা চৌধুরীর ঘরে চলে যায়। লম্বা শ্বাস ফেলে আরোহী মায়ানের দিকে নজর পড়তেই দেখতে পায় মায়ান নির্নিমেষ তার দিকে তাকিয়ে আছে। আরোহী জিজ্ঞাসু দৃষ্টিতে নিবদ্ধ করে শুধায়। ও হ্যালো মিস্টার, আছেন আপনি? মায়ান উপর নিচ মাথা নাড়ল। আরোহীর দিকে এক কদম এগিয়ে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে মিহি গলায় বলল, তুমি শেষ বিকেলের বিষণ্ণ মেঘ, জমা আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। খানিক লজ্জা পেল আরোহী। মাথা নইয়ে মেয়েটা মুচকি হাসল। মায়ান আরোহীর থুতনি ধরে মুখটা একটু উঁচু করল। আরোহীর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ভ্রু নাচিয়ে বলল, এখনও এত লজ্জা আসে কোত্থেকে? জানি না। আচ্ছা চলো, দুজনে বাইরে থেকে ঘুরে আসি। এখন আপনি সত্যি আমায় ঘুরতে নিয়ে যাবেন তো? হ্যাঁ, সত্যিই নিয়ে যাব। তুমি তো বলো আমি তোমাকে কোথাও নিয়ে যাই না। আজকে চলো যাই দুজনে। রাতের বেলা পাশাপাশি হাঁটার অনেক মজা। আজ না হয় দুজনে পাশাপাশি হাঁটলাম, চাঁদের আলোয় স্নান করলাম। কবি সাহিত্যিকের মতো কথা বলছেন ঠিকই, কিন্তু রাস্তায় বেরোলে তো মাস্ক পরে যাবেন। আর যদি আপনার ডাইহার্ট ফ্যানেরা একবার দেখতে পায় তাহলে তো কোনো কথাই নেই, শেষে পাশাপাশি হাঁটার 14টা বাজবে। কিচ্ছু হবে না। এই রাতের বেলা কারো খেদে কাজ নেই যে আমাদের ডিস্টার্ব করবে। আর মাস্ক পরবো কেন? আমি নিজের বউকে নিয়ে ঘুরতে যাচ্ছি, অন্য কারো বউ তো নয়। সো নো লুকোচুরি। হোয়াট এভার। আমি ফ্রেশ হতে যাচ্ছি, একটা ড্রেস বের করে দিও। পূর্ণিমা চাঁদের মোহনীয় আলোয় নির্জন রাস্তা ঘেঁষে পাশাপাশি হাঁটছে মায়ান ও আরোহী। রাত একটু গভীর হওয়ায় রাস্তাঘাটে তেমন লোকজন নেই, শুধু মাঝে মধ্যে শো শো শব্দ করে গাড়ি যাচ্ছে। মায়ানের হাতে হাত রেখে হাঁটছে আরোহী। দুজনের অধর কোণেই প্রাপ্তির হাসি। ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনের শরীর। রাতের আধারে দুজনকে দেখতে বেশ লাগছে। দুজনের দেহেই কালো রং লেপ্টে আছে। আরোহীর পরনে কালো শাড়ি ছিলই, আর মায়ানও আরোহীর সঙ্গে মিলিয়ে কালো রঙের ওপর সাদা সুতার কাজ করা পাঞ্জাবি ও সাদা চুড়িদার পরেছে। খানিক দূর যাবার পর দাঁড়ালো মায়ান। হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। আরোহীকে নিয়ে এক সাইডে শানের ওপর দুজনে বসে পড়ে পাশাপাশি। মায়ান এক হাত দিয়ে আরোহীকে জড়িয়ে নেয়। আরোহী মাথা রাখে মায়ানের কাঁধে। দূর আকাশের পানে তাকিয়ে হুট করেই মায়ান শীতল কণ্ঠে শোধায়, প্রেমিক প্রেমিকা ও স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানো? জানি। স্বামী স্ত্রীর মধ্যে যে আত্মার বন্ধন থাকে সেটা অন্য কোনো সম্পর্কে থাকে না। এটাই বিয়ে সত্যি একটা পবিত্র বন্ধন। দুটি মনের মিলন ঘটায়, এই যেমন তোমার আর আমার মিলন ঘটিয়েছে। মৃদু স্বরে কথাগুলো বলে মায়ান। আরোহী অপলক তাকায় মায়ানের মুখপানে। মায়ান ফের আরোহীর পানে চেয়ে বলে, আজ তোমায় একটা সত্যি কথা বলি। যেদিন বাধ্য হয়ে আমরা বিয়ে করলাম ঠিক সেদিন থেকেই বিয়েটা মেনে তোমাকে নিজের লাইফ পার্টনার ভেবে নিয়েছিলাম। কেন ভেবেছিলাম তা জানি না, তবে তোমার প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। মুখে যতই অস্বীকার করি না কেন, দিন শেষে হেরে যেতাম মনের কাছে। বারবার শুধু তোমার কথা মনে হতো। তুমি যখন সামনে আসতে অন্য রকম একটা ফিল হতো। কত অদ্ভুত একটা বিষয় দেখো, আমরা কিন্তু আগে একে অপরকে চিনতামই না। প্রথম যেদিন দেখা হলো সেদিনই ঝামেলায় ফেসে গেলাম। তবুও তোমার সাথে একটা হার্ট কানেকশন অনুভব হতো। তখন বুঝতাম না, তবে আজ বেশ বুঝতে পারি। বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের হৃদয়ও এক সূত্রে গেঁথে গিয়েছিল। তাই তো উপরওয়ালা আমাদের আবার মিলিয়ে দিয়েছেন। একটা সুন্দর লাইফ লিড করছি আমরা। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমারও ঠিক তাই। মুখে যতই ফটর ফটর করি না কেন, আপনার সামনে এলেই আমার হার্টবিট বেড়ে যেত। না চাইলেও আমার কল্পনায় আপনার অস্তিত্ব পেতাম। অনুভূত হতো আপনি বোধহয় আমার আশেপাশে আছেন।
আপনার উপর একটা অধিকার বোধ কাজ করত। কারোর সঙ্গে আপনাকে সহ্য হতো না, শুধু মনে হতো আপনি অন্য কারোর হতেই পারেন না। আবার আপনি কষ্ট পেলে আমার ভীষণ খারাপ লাগতো। একবার ইনজুরিড হয়েছিলেন আপনি, সেইবার আমার খুব খারাপ লেগেছিল। তখন আমিও এসবের কারণ খুঁজে পেতাম না, তবে সময়ের সাথে সাথে সবটাই বুঝে গিয়েছি। আচ্ছা আরোহী, তুমি আমার ম্যাচ দেখতে ঠিকই, অথচ আমার সামনে এলে এমন একটা ভাব করতে যে আমায় তুমি চেনোই না। এর কারণটা কি? ওই মানে একটু ভাব নিতাম আর কি। আপনাকে বুঝতে দিলে তো আমার গুরুত্ব কমে যেত। ছোট ছোট চোখে তাকিয়ে বিপন্ন মুখে বলল আরোহী। মায়ান হেসে ফেলল। আরোহী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ফেলল ছেলেটার হাসি মাখা মুখশ্রী। মায়ানকে হাসলে সত্যি সুদর্শন লাগে। সময় পর আরোহী প্রশ্নসূচক নয়নে চেয়ে মায়ানকে একটা প্রশ্ন করে বসল। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করে, আপনি প্রথম আমায় ইগনোর করতেন কেন? বিয়ের পর ওই দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে। এর পেছনের কারণটা কি ছিল? তখন কি আমি আপনার পছন্দের ছিলাম না? এত বছরেও বোঝনি? এত বোকা হলে চলে ম্যাম? তুমি বরাবরই আমার পছন্দের ছিলে আরোহী। তোমাকে দেখার পর আর কাউকেই ভালো লাগেনি, তোমায় ঘিরেই সব ভাবনা ছিল। অমন বিহেভ আমি বাধ্য হয়ে করেছিলাম, কজ আমার জানা প্রয়োজন ছিল যে তোমার কাছে আমার গুরুত্বটা ঠিক কতটুকু। অ্যান্ড আমি বুঝতে পেরেছিলাম তোমার কাছে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট। বাট সরি ফর দোজ মিসবিহেভ। কথা দিলাম সারা জীবন শুধু তোমারই থাকবো। আরোহী মুচকি হেসে মায়ানের বাহু শক্ত করে জড়িয়ে ধরে। দমকা শীতল হাওয়া প্রবাহিত হয়। কয়েক মিনিট পর মায়ান আরোহীকে বলে, পানিপুরি খাবে আরোহী? পানিপুরি আমার অনেক ফেভারিট, চলো একসাথে খাই। আরোহী আরও একবার বিস্ময় নিয়ে মায়ানের দিকে তাকায়, কেননা আবারও দুজনের পছন্দ মিলে গিয়েছে। আরোহীর মনে পড়ে মায়ানের সেই কথাটা, মনের মিল থাকলে সবই সম্ভব। মেয়েটা মনে মনে হাসে। আরোহীকে নিয়ে পানিপুরির দোকানের দিকে এগিয়ে যায় মায়ান। রাস্তার ধারে পানিপুরির দোকানে দাঁড়িয়ে দুজনে একসাথে পানিপুরি খায়। আরোহী শুধু নিষ্পলক দেখতে থাকে মায়ানকে। খাওয়া শেষ করে পুনরায় দুজনে বসে একটা ফাঁকা জায়গায়। আরোহী এখনও এক দৃষ্টিতে মায়ানের দিকে তাকিয়ে রয়েছে। মায়ান দুষ্টু হাসে। অধর কোণে হাসির রেখা বজায় রেখে দুহাতে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে বলে, এভাবে তাকিয়ে থেকো না হানিবান্স, মুঝে শরম আতি হ্যায়। দুপুর খাবার খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে আছে মেহেরিনা চৌধুরী। আশরাফ চৌধুরী আজ বাসায় আসেননি, ইম্পর্টেন্ট মিটিংয়ের দরুন অফিসেই রয়েছেন। মেহেরিনা চৌধুরীর গা ঘেঁষে শুয়ে থেকে টিভি দেখছে মাইরাত। তবেই আরোহী ধরে ধরে মেয়েকে খাইয়ে দিচ্ছে। ড্রয়িং রুমের মধ্যে বিঙ্গো ছুটে ছুটে বেড়াচ্ছে। ক্রিং ক্রিং আওয়াজে বেজে ওঠে মুঠোফোন। টি টেবিলের ওপর থেকে ফোনটা তুলে হাতে নেন মেহেরিনা চৌধুরী। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে মায়ান। কয়েকদিন ধরেই মায়ান বাসায় নেই। প্রিমিয়ার লিগ চলছে। ম্যানেজমেন্ট মেম্বার্স, কোচ এবং প্লেয়ারদের সঙ্গে হোটেলেই থাকছে মায়ান। ছেলের কল পেয়ে মেহেরিনা চৌধুরী দ্রুত রিসিভ করেন। কানে ইয়ারফোন গুজে বালিশে হেলান দিয়ে বসে আছে মায়ান। চেহারায় খানিক চিন্তিত ভাব। ছেলের জন্য উৎকণ্ঠা বাড়ে মেহেরিনা চৌধুরীর। উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন, কি হয়েছে বাবা, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি আম্মু, আজকে তো ফাইনাল খেলা, ওই জন্য একটু নার্ভাস লাগছে। ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়ে, তোমাদের লাঞ্চ কমপ্লিট? হ্যাঁ রে, মাত্রই খেলাম। এই দেখ তোর মেয়ের কাণ্ড, খেতে তো চায় না, না আরোহীর জোর করে খাওয়াচ্ছে। সারাদিন শুধু তার কার্টুন দেখা। মায়রাতের দিকে ক্যামেরা ধরে কথাটা বললেন মেহেরিনা চৌধুরী। মায়ান স্ক্রিনে দেখল মেয়েকে। মায়রা তো ফোন হাতে নিয়ে বাবার উদ্দেশ্যে গাল ফুলিয়ে বলল, ও বাবাই, আমি খাই তো। মাম্মাম তো আমায় সারাদিন খাওয়াতেই থাকে। কিন্তু আমার এত খেতে ভালো লাগে না তো। বাবাইকে এটাও বলো যে তুমি সারাদিন কত দুষ্টুমি করো, তোমার পেছনে ছুটতে ছুটতে তো আমি পাগল হয়ে যাই।
মায়রাতের পাশ থেকে বলে আরোহী। মায়রাত মুখটা ছোট করে। মা মেয়ের কাহিনী দেখে মায়ান লম্বা শ্বাস নেয়। পর মুহূর্তেই মুচকি হেসে মায়রাতকে বলে, মাই প্রিন্সেস, মুখ ভার কেন তোমার? আমার কিউট প্রিন্সেসকে একদমই এভাবে মানায় না। আমার মেয়ে তো গুড গার্ল। সোনা, তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে ফেলো তো, তাহলে দেখবে মাম্মা আর তোমায় কিচ্ছু বলতে পারবে না। আর আমি বাসায় আসি, দিন মাম্মাকে বলে দেবো, কেমন? ঠিক আছে বাবাই, তুমি তাড়াতাড়ি এসো। তোমায় ছাড়া আমার ভালোই লাগে না। তুমি এলে মাম্মাম আমায় আর কিচ্ছু বলতে পারবে না। আধো আধো গলায় বলে মায়রাত। মায়ান নিঃশব্দে হাসে। আরোহী মুখ ভেঙচি দেয়। মেহেরিনা চৌধুরী পুনরায় ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, খাওয়া দাওয়া করেছিস বেটা? হ্যাঁ আম্মু, করেছি একটু আগে। 7টার সময় ম্যাচ, একটু পরে বেরোতে হবে। বলছি তোমরা আজকে গ্রাউন্ডে এসো, মানহা আর আহির আসবে। তোমরাও এসো, তাহলে আমার একটু ভালো লাগতো। তোর বাবা তো অফিসে, আসতে নাকি রাত হবে। আমার হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে রে, বোধহয় যেতে পারবো না। আরোহী মা, তুই বরং মায়ের হাতকে নিয়ে যা। শেষের কথাটা আরোহীর দিকে তাকিয়ে বললেন মেহেরিনা চৌধুরী। ওনার কথায় মায়ানও আরোহীর দিকে দৃষ্টি দিল। আরোহী মৃদু স্বরে বলল, না মামুনি, আমি একা গিয়ে কি করব, বাড়িতেই থাকি বরং। কেন, তোমার আসতে কি সমস্যা? মায়রাতকে নিয়ে এসো না। এর আগে কত বলেছি, তুমি কখনো আমার ম্যাচ দেখতে আসোনি। কারণ কি এর? আমি যাই আর আপনি খারাপ খেলুন, তখন তো পাবলিক আমাকেই সাবান ছাড়া ধুয়ে ফেলবে, যা আমার জন্যই আপনি খারাপ করেছেন। হোয়াট রাবিশ, যত সব ফালতু ভাবনা তোমার। আসতে হবে না তোমাকে, থাকো তুমি বাড়িতে, যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। কিছুটা রেগে কথাগুলো বলেই লাইন কেটে দিল মায়ান। আরোহীর মুখটা ছোট হয়ে গেল। মেহেরিনা চৌধুরী আরোহীর কাঁধে হাত রেখে বললেন, জানা মা, আমার ছেলেটা তোকে আশা করে, তুই গেলে ও খুব খুশি হবে। সূর্য অস্ত গিয়েছে। সন্ধ্যা 6:30 বাজে এখন। স্টেডিয়ামের আনাচে কানাচে মানুষের ভিড়। ফাইনাল ম্যাচ হওয়ায় অনেক মানুষ এসেছে। গ্যালারিতে মায়রাতকে নিয়ে বসে আছে আরোহী। আহির, মানহা, তীর এবং বাচ্চারাও এসেছে। সব প্লেয়ার্সরা মাঠে ওয়ার্ম আপে ব্যস্ত। কিছুক্ষণ পর টস হবে আর তারপরেই ম্যাচ শুরু। আরোহীর তৃষ্ণার্ত চোখজোড়া প্রাণপণে খুঁজছে মায়ানকে, কিন্তু মায়ান গ্রাউন্ডে নেই। দুই দলের অধিনায়ক ব্যতীত সবাই প্রি প্র্যাকটিস করছে। আরোহী এদিক ওদিক তাকিয়ে মায়ানকে এক নজর দেখার জন্যে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই পার্পেল রঙের জার্সি, ট্রাউজার এবং মাথায় ক্যাপ পরে মাঠে আসে মায়ান। সাথে অপর দলের অধিনায়ক, কমেন্টেটর, টস ফিক্সার এবং ম্যাচ রেফারি। আরোহীর অধর কোণে ফুটে ওঠে হাসির রেখা। ট্রফির পাশাপাশি দাঁড়ায় দুই অধিনায়ক। ক্যামেরাম্যান ছবি তুলে নেয়, অতপর টস হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মায়ান। কিছু কথা বলার পর সব প্লেয়ার্সরা একে একে ড্রেসিং রুমে ফিরতে থাকে। মায়ান আর আমান একসাথে মাঠের বাইরে আসে, আর তখনই মায়ান দেখতে পায় আরোহীকে। দুজনের দৃষ্টি মিলিত হয়। আরোহী কিছু ইশারা করতে নিলেই মায়ান না দেখার ভান করে গটগট করে ড্রেসিং রুমে চলে যায়। আরোহী বুঝতে পারে তার অর্ধাঙ্গের অভিমান হয়েছে। প্রতিপক্ষ দলের দেওয়া 210 রানের টার্গেটে ব্যাট করছে মায়ানের দল। দলের বর্তমান সংগ্রহ 10 ওভারে 102। উইকেট পড়ে গিয়েছে 5টা। এইমাত্র একটা উইকেট পড়ল। সব ভক্তদের মুখ ফ্যাকাশে। আরোহীও ভীষণ চিন্তিত। তীর, মানহা, আহিরও নিশ্চুপ হয়ে আছে। নতুন প্লেয়ার হিসেবে মাঠে আসে আমান। ক্রিজে 13 বলে 22 রানে অপরাজিত ছিল মায়ান, আর এখন এলো আমান। এবার ফ্রেন্ডশিপ বন্ডের সাথে সাথে পার্টনারশিপ বন্ডও যুক্ত হবে। সবাই চিয়ার্স করতে থাকে। তীরও দূর থেকে আমানকে ইশারা দেয়। খেলা শুরু হয় আবার। আরোহী মহান রবের কাছে দোয়া করছে। মাঠে এবার 4-6-এর বন্যা বইছে। গ্যালারি উল্লাসে মেতে উঠছে বারবার। মায়রাত ও তীরের 5 বছর বয়সী ছেলে
তাহমিদ দুজনে একসাথে হাততালি দিচ্ছে। মানহার কোলে 1.5 বছর বয়সী ছেলে রিহাম, সেও গোল গোল চোখে দেখছে চারিদিক। ম্যাচটা উত্তেজনায় ভরপুর। সব উত্তেজনা এবং প্রতীক্ষার পর শেষ হলো ম্যাচ। 1 বল বাকি থাকতেই জিতে গেল মায়ানের দল। আমান ও মায়ান আনন্দে জড়িয়ে ধরল একে অপরকে। বাকি প্লেয়ার্সরা দৌড়ে প্রবেশ করলো মাঠে। গ্যালারিতে সব দর্শকেরা উল্লাসে মেতে উঠল। আরোহী ও তীর একে অপরকে জড়িয়ে ধরল। দুজনেই শুকরিয়া আদায় করলো মহান রবের কাছে। কিছুক্ষণের মধ্যে মাঠের এক কোণে আয়োজন করা হলো। বিজয়ী অধিনায়ক হিসেবে মায়ানের হাতে ট্রফি তুলে দেওয়া হলো। প্রাপ্তির হাসি দেখা দিল মায়ানের অধর কোণে। কমেন্টেটরস ইংরেজিতে মায়ানকে উদ্দেশ্য করে বললেন, জিততে কার না ভালো লাগে? অবভিয়াসলি আমার অনেক বেশি ভালো লাগছে। ট্রফি জেতাটা আমার একটা ড্রিম ছিল, অ্যান্ড ফাইনালি আমি তা ফুলফিল করতে পারলাম। তবে সেঞ্চুরিটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। সব মিলিয়ে আমার সত্যি খুব বেশি ভালো লাগছে। ইয়া শিওর। আমরা সবসময় একটা কথাই ভেবেছি যে পরিশ্রম করলে সফলতা আসবেই। আমি সবাইকে বলেছিলাম নিজের উপর বিশ্বাস রাখতে, আর মাইন্ডসেট তো থাকেই। সবাই আমার ডিরেকশন অনুযায়ী কাজ করেছে। আমাদের বোলাররাও সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষের দিকে ফিল্ডিং ভালো করার কারণে টার্গেট কম এসেছিল, নয়তো আরও বেশি রান চেস করতে হতো। সেক্ষেত্রে দেখা যেত জেতাটা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। দ্যাটস ওয়াই আমি সবার কাছে কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সত্যি জেতা সম্ভব ছিল না। তবে আমার একটা বিশ্বাস ছিল, হাল না ছেড়ে লড়াই করলে অসম্ভবও সম্ভব হবে। এ কারণে আমি ধৈর্য হারাইনি, যথাসম্ভব শান্ত থেকে কন্টিনিউ করে গিয়েছি। ফাইনালি উই কুড অ্যাচিভ আওয়ার ভিক্টরি। সো আমি ফ্যানদেরও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের অনেক মোটিভেট করেছে। মায়ানের উত্তরে সবাই মুচকি হাসে। কমেন্টেটরস ফের বলেন, ইয়া, আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন আমার আম্মু। ইম্পর্টেন্ট পারসন কখনো চেঞ্জ হয় না, সারা জীবন আমার উত্তর একই থাকবে। আমার আম্মুই আমার লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। অবভিয়াসলি আমার পরিবার, আমার আম্মু, বাবা, বোন, আমার ওয়াইফ, আমার মেয়ে অ্যান্ড আমার পেট বিঙ্গো, এরাই আমার ভালোবাসার মানুষ। মায়ান ডানে বামে মাথা নাড়ল। আগ্রহের সাথে সকলে দৃষ্টি দিল তার দিকে। মায়ান মৃদু হেসে বলল, হুম, ক্রিকেট আমার লাইফের সঙ্গে জড়িয়ে আছে। এটা আমার আবেগ এবং ভালোবাসা। তবে আমার লাইফে বেস্ট গিফট আমার মেয়ে। শি ইজ এ ব্লেসিং ফর মি। সবাই উত্তরের আশায় কৌতূহলী দৃষ্টিতে তাকায় মায়ানের মুখের দিকে। মায়ান লম্বা একটা শ্বাস নেয়। 2 সেকেন্ড নীরব থেকে মুচকি হেসে বলে, আমার ওয়াইফ, সে তো আমার লাইফের একটা অংশ। সে আমার হৃদয়ে আছে। আমি তাকে আমার জীবনই মনে করি। তার কথা আলাদাভাবে বলার কিছুই নেই। সে সকল কিছুর ঊর্ধ্বে। বরাবরের মতো হাসির রেখা দেখা দিল সকলের মুখে। সব প্রশ্নের উত্তর শেষে মায়ান গ্যালারিতে আরোহীর দিকে তাকালো। আরোহী মুচকি হাসলো। মায়ান ছুটে চলে এলো মাঠ থেকে। গ্যালারিতে এসে আরোহীর সামনে দাঁড়ালো। আরোহী অপলক তাকালো মায়ানের মুখের দিকে। মায়ান হাঁটু গেড়ে বসলো। ট্রাউজারের পকেট থেকে একটা রিং বক্স বের করলো। ডায়মন্ডের একটা রিং হাতে নিয়ে আরোহীর দিকে এগিয়ে দিয়ে লৌহ স্বরে বলে উঠল, কখনো এভাবে বলা হয়নি, তবে ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার ভালোবাসার ঊর্ধ্বে। তুমি আমার অভ্যাস। ভালোবাসা তো রোজ রোজ থাকে না। ভালোবাসার রূপান্তর হয়, বিবর্ধন হয়। ভালোবাসা মরে যায়, শুকিয়ে যায়। চাইলেও সবসময় ভালোবাসা এক থাকে না।
তার পরিবর্তন ঘটবেই, কিন্তু অভ্যাস যা ত্যাগ করা যায় না। তাই তুমি আমার ভালোবাসার ঊর্ধ্বে, তুমি আমার সবচেয়ে প্রিয় অভ্যাস। আরোহী মুগ্ধ দৃষ্টিতে তাকায় মায়ানের মুখপানে। নিজেকে খুব বেশি লাকি মনে হচ্ছে আরোহীর, সেই সাথে অবাকও হয়েছে সে। মায়ান যে এইভাবে তাকে সারপ্রাইজ দেবে তা আরোহীর ভাবনার বাইরে ছিল। আরোহীর দিকে তাকিয়ে মুচকি হাসে মায়ান, চোখ দিয়ে ইশারা করে হাত এগিয়ে দিতে। আরোহী হাত এগিয়ে দেয়। পরম যত্নে মায়ান আরোহীর অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয়। আরোহী অস্ফুট স্বরে বলে ওঠে, আমিও আপনাকে অনেকটা বেশি ভালোবাসি প্রিয়। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল মায়ানের অথর কোণে। প্রাপ্তিতে মুখমণ্ডল পুলকিত হলো। সমস্ত গ্যালারিতে উপস্থিত দর্শক করতালি দিল। মায়েরা তো এসে বাবা মায়ের পাশে দাঁড়ালো। মায়ান কোলে তুলে নিল মেয়েকে। তাদের ভালোবাসা এবং এই সুখী পরিবারের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে রইল। সুন্দরী চাঁদের স্নিগ্ধ আলো, আকাশ জুড়ে লক্ষ কোটি তারকারাজির আনাগোনা। রাত গভীর বেশ, ব্যস্ত শহরের মানুষগুলো ঘুমে বিভোর। মায়ান বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কিছুক্ষণ আগে সব ফর্মালিটিস শেষ করে বাড়ি ফিরেছে সবাই। মায়রাত ঘুমিয়ে পড়েছে। রোজকার মতো আজও মায়রাত মেহেরিনা চৌধুরীর কাছে ঘুমিয়েছে। মায়ান আজ ভীষণ খুশি, নিজের কাছেই একটা ভালো লাগা করছে। ছেলেটার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আজ। দুই হাতে পানির জগ নিয়ে ঘরে এলো আরোহী। বেডসাইড টেবিলে রেখে মায়ানের দিকে তাকাতেই মায়ান ভ্রু নাচিয়ে বলে উঠল, এতক্ষণে আপনার আসার সময় হলো ম্যাডাম? আমায় তো আজকাল ভুলেই যাচ্ছেন। আরোহী বুঝতে পারে মায়ান মজা করছে, তাই সে গায়ে মাখে না, বরং কিছু না বলে কাবার্ডের কাছে যায়। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে মায়ান বোঝার চেষ্টা করে। কাবার্ড খুলে একটা ডায়েরি নিয়ে আসে আরোহী। মায়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে। আরোহী ডায়েরিটা তুলে দেয় মায়ানের হাতে। মৃদুস্বরে বলে, এটা খুলে দেখুন। আগ্রহ নিয়ে ডায়েরিটা খুলল মায়ান। প্রতিটা পৃষ্ঠায় মায়ানের ছবি লাগানো এবং পাশ দিয়ে বিভিন্ন কথা লেখা। সবটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। মায়ান বিস্ময়াভূত নয়নে তাকালো আরোহীর দিকে। আরোহী মুচকি একটা হাসি দিল। মেয়েটার মনে তাকে নিয়ে এত অনুভূতি ছিল এটা মায়ান ভাবতেও পারেনি। মায়ান বেশ অবাক হয়েছে যে আরোহী এত সুন্দর করে ডায়েরিটা রেডি করেছে, মায়ানের এত ছবি লাগিয়েছে, মনের সব অনুভূতি লিখেছে, আবার যত্ন করে এতদিন ডায়েরিটা আগলেও রেখেছে। ডায়েরিটা বিছানার ওপর রেখে আরোহীর দুগালে হাত রাখলো মায়ান। আরোহী অপলক তাকালো মায়ানের দিকে। মায়ান স্মিত হেসে আরোহীর কপালে গভীরভাবে চুমু খেয়ে মিহি স্বরে বলল, তুমি ঠিক ধূসর আকাশে স্নিগ্ধ নীলের মতো, আমার বেরঙিন জীবনে রঙের ছোঁয়া তুমি। মায়ানের কথার পরিপ্রেক্ষিতে আরোহীও মৃদুস্বরে বলল, আর আমার লাইফে আপনি হলেন অবশ্যই প্রয়োজনীয়, ঠিক বিরিয়ানির এলাচির মতো। এলাচি ছাড়া যেমন বিরিয়ানি হয় না, তেমনি আপনি ছাড়া আমার জীবনও চলে না। মায়ান না হেসে পারল না। এমন কথা শুনে ফিক করে হেসে দিল। আরোহীও মুচকি হাসল। পর মুহূর্তে মাথা এলিয়ে দিল মায়ানের বক্ষ মাঝারে। মায়ান দুহাতে আগলে নিল আরোহীকে। দুজনের আলিঙ্গনে আবারও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটল। এভাবেই সারা জীবন মায়ান এবং আরোহী সুখে থাকুক, তাদের ভালোবাসা আরও বেশি সমৃদ্ধ হোক।